শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। পুরো ভিজে গেলাম। জেঠু, জেঠু, একটু ভেতরে দাঁড়াতে পারি? মানে বাইরের যা অবস্থা, এত বৃষ্টিতে ছাতাও তো হার মেনে যাচ্ছে। কে? আরে জেঠু, আমি অভিক। আমাকে তুমি চিনবে না, এই সামনের ওই বড় অফিস বিল্ডিংটায় চাকরি করি। দেখো না, প্রচন্ড বৃষ্টিতে একদম ভিজে যাতা অবস্থা। একটু ভেতরে আসি না? ভেজা শরীরে বাইরে দাঁড়িয়ে আছো, ভেতরে এসো। ঠান্ডা লেগে গেলে অসুস্থ হয়ে পড়বে যে বাবা। ইস, পুরো ভিজে গেল। আপনার দোকানটা আগে কখনো তো খেয়াল করিনি। বাহ, অনেক পুরনো বই দেখতে পাচ্ছি। আরে সবাই তো খেয়াল করে না, যারা করে তারা খোঁজে কিছু, যেটা মানে আর কেউ খোঁজে না। আসলে আমি পুরনো বই জমাই, খুব ভালোবাসি পুরনো বই জমাতে। নতুন ছাপার বইয়ে ওই গন্ধটা নেই, জানেন তো। তুমি কাগজের গন্ধ চেনো? তাহলে একবার এই তাকটার নিচে হাত রাখো। ওই তাকটা? ওমা, ওতে তো কিছুই নেই জেঠু। ওখানে তো একটা কাঠের বাক্স আছে দেখছি। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওই বাক্সটাই নিয়ে এসো এদিকে। এসো, এসো। এর ভেতরে কি আছে? এর ভিতরে আছে একটা বই, যে বই এতদিন বাক্সবন্দি হয়েই পড়ে আছে, কেউ খোলেনি কখনো। এই বইটা কেউ খোলে না। এইটা? ওমা, এখানে তো কোথাও লেখকের নাম লেখা নেই। ওমা জেঠু, এতে তো বইয়ের নামটাও লেখা নেই গো। কিন্তু এটা তো একটা ডায়েরি মনে হচ্ছে। কি গো এটা? এই যা, দেখেছো জেঠু, তোমাকে কিরকম আপনি থেকে আমি তুমি বানিয়ে দিয়েছি। ও ঠিক আছে, তুমিটাই ভালো। নাম আছে, শুধু চোখে পড়ে না। এটা মৃত্যুর ডায়েরি। মৃত্যুর? মজা করছো না তো? মৃত্যু কখনো মজা করে না। এই বইয়ে কেউ গল্প লেখেনি, মানুষজন নিজেরা নিজেদের মনের কথাগুলো লিখে গেছে, নিজের শেষ কথা। মানে এটা কি? মানে এটা ডায়েরি? সত্যি সত্যি মৃত্যুর ডায়েরি? ডায়েরি, বুকমার্ক, রক্ত। যাদের জীবন শেষ হয়ে গেছে তারা শুরু করে এই বইয়ের পাতা, প্রতিটা পৃষ্ঠা এক একটা মৃত্যু। ও, তুমি নিশ্চয়ই গল্প বানাচ্ছ। ভিজে গায়ে যেই তোমার এই পুরনো বইখানা হাতে নিলাম, অমনি তুমি আমায় ভূতের গল্প শোনাচ্ছ, তাই না? আরে দূর বাবা, এখন আর মানুষজন অত ভূতের গল্পে বিশ্বাস করে না, বুঝলে?
আরে তুমি যাদের ভূত বলো তারা আসলে কখনো কথা বলতে পারেনি। এই বই তাদের কণ্ঠ। আচ্ছা বেশ, বলো তো এটার দাম কত? আরে দাম দিতে চেও না, তুমি শুধু রাখো। তোমার পছন্দ পুরনো কাগজ, পুরনো গন্ধ। এই বই নিজেই তোমাকে খুঁজে দিয়েছে। বেশ, তাহলে এটা আমি আমার কাছেই রাখলাম, তবে পড়ার মতো যেন হয়। পড়বে পড়বে, যত দূর সাহস যাবে। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, এই বই পড়ে কেউ আগের মতো আর থাকে না। তুমি তো বেশ রহস্যময় মানুষ দেখছি। আমি না, আমি না, এই বই। আর বাইরে দেখো এখন বৃষ্টি পড়ছে। তুমি এখন যা করছো সেটাই ভবিষ্যতের শব্দ। দূর, কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। বাইরে বৃষ্টিটা মনে হচ্ছে একটু, হ্যাঁ গো, কমেছে। আমি বরং আজ আসি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ এইটার জন্য। অন্য কোনো দিন এসে আরো বেশ কিছু পুরনো বই নিয়ে যাব, কেমন? যদি আবার কখনো ফিরে আসতে পারো নিশ্চয়ই নিয়ে যেও, অপেক্ষায় থাকবো। প্রচণ্ড বৃষ্টিতে প্রায় কাক ভেজা অবস্থা হয়ে গেছে। বৃষ্টির তোড় ধীরে ধীরে বেড়েই চলেছে। রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে। অফিস ফেরত এই রাস্তাটার রোজকার ব্যস্ততা আজ প্রায় চোখেই পড়ছে না। তার উপর সম্ভবত হঠাৎ করেই কারেন্টটাও চলে গেছে। রাস্তার পোলগুলো আলো শূন্য। আজ সকালে অফিস বেরোনোর আগে আবহাওয়া দেখে এমনটা একেবারেই বুঝতে পারেনি অভি। তাই বর্ষাতিটা সঙ্গে করে আনেওনি। কিন্তু শীত কিংবা বর্ষা সবেতেই যে ছাতাটা ভরসা, সেই ছাতাটা ব্যাগে ভাগ্যিস সঙ্গে ছিল। তাই খানিকটা হলেও মাথাটা বেঁচে গেল। বৃষ্টির বেগ বাড়তে দেখে অভিক আশ্রয় নিল এক পুরনো বইয়ের দোকানে। আর তারপর সেখানেও হাতে পেল এই নাম না জানা লেখকহীন ওই ডায়েরির মতো বইটা। এখন দেখার সেই ডায়েরি থেকে কোন রহস্য উন্মোচিত হয়। বাড়ি ফিরে আজ বৃষ্টির রাতটা মনে হচ্ছে বেশ ভালোই কাটবে। এমনিতেই অভিক বই পড়তে ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলতে কি, মা মারা যাওয়ার পর একা বাড়িতে বই অভিকের একমাত্র সঙ্গী। অভিকদের সোনারপুরের বাড়িটা আগে কত জমজমাট ছিল। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন বাবা আর কাকা দুজনে মিলে যেন বাড়িটাকে মাথায় করে রাখতেন। তারপর বাবা মারা যাওয়ার পর কাকা অন্যত্র চলে গেলেন। কাকার ছেলেটা মাঝে মাঝেই এসে থাকতো অভিকদের বাড়িতে। হঠাৎ করে কি যে হলো, ধুম করে আত্মহত্যা করে বসলো ছেলেটা। তারপর সেভাবে আর কাকা কাকিমা এ বাড়িতে আসেন না। একটু বয়স বাড়তে না বাড়তেই মধ্যবিত্ত পরিবারের কন্যাদায়গ্রস্ত পিতৃহীন অভিকের একমাত্র বোনকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। কিন্তু কপাল খারাপ সেখানেও। মেয়েটাকে দিনের পর দিন অনেক মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল শ্বশুর বাড়িতে। আত্মহত্যা করেছিল ও। প্রথমে বাবা, তারপর খুড়তুতো ভাই, তারপর বোন, সবাই একে একে চলে গেল। মা শোকটা নিতে পারলেন না, চলে গেলেন মাও। ব্যাস, সেই থেকে এই দোতলা 6 কামরার অট্টালিকাটা শুনশান হয়ে পড়ে আছে। আজকাল তো প্রতিটা ঘরে সেভাবে আলোও জ্বলে না। থাকার মধ্যে রয়েছে মানিক দাদা।
সেই বাবার আমল থেকে এ বাড়ির সব কাজের দায়িত্ব মানিক দাদার হাতেই। মানিক দাদা, ও মানিক দাদা, কোথায় গো তুমি? কি অবস্থা, বৃষ্টিতে ভিজে একসা। শোনো, আজকে রাত্রে আর ভারী কিছু খাবো না, বুঝলে? খুব টায়ার্ড। তুমি শুধু এক কাপ গরম গরম চা পাঠিয়ে দাও তো ঘরে। ঠিক আছে দাদা বাবু, চিন্তা করো না, আমি পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, কাল কিন্তু অফিসে একটু দেরিতে বেরোবো, একটু বেলা পর্যন্ত ঘুমোবো, কেমন? সকাল সকাল আবার ডেকে বিরক্ত করো না কিন্তু। আর আজকে কিছু পুরনো বই নিয়ে এসেছি, রাত্রে একটু পড়াশোনা করতে হবে, আমার জন্য অপেক্ষা করো না। তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? এই তোমার এক স্বভাব। ঠিক আছে। এই তো, কি করো বলো তো? বৃষ্টিতে একদম যাচ্ছে তাই রকমের ভিজে গেছি। শোনো, চটপট স্নান করে আমি জামা কাপড়টা বদলে ফেলছি। একবার যদি ঠান্ডা লেগে যায় না এই সময়, তাহলে আবার আমার এই ঠান্ডা লাগা ছাড়তেই চাইবে না। ওই দেখো, ঠান্ডাটা লাগিয়েই ছাড়লে। আরে বাবা, তুমি যাও তো ঘরে, তোমার সব শুকনো জামা কাপড় আমি পাঠিয়ে দিচ্ছি, যাও যাও। ঘরে এসে জামা কাপড় বদলে স্নান করে গুছিয়ে নিল বিছানাটা। তারপর বেড সাইড চেয়ার টেবিলটায় আরাম করে বসলো অভিক। মৃত্যুর ডায়েরি, বড় রহস্যজনক আর ইন্টারেস্টিং বিষয়ের একটা ডায়েরির মতো দেখতে বই। এতদিন এত বইপত্র কিনে এনেছে অভিক, কখনো এমন বই হাতে আসেনি। বইয়ের পাতাগুলো উল্টাতেই কেমন যেন একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ল অভিক। প্রতিটা পাতায় পাতায় এক একজন মানুষের এক এক রকম জবানবন্দি। প্রতিটা হাতের লেখা আলাদা আলাদা। আর সব থেকে আশ্চর্যের বিষয়, প্রতিটা লেখা যেখানে যেখানে শেষ হয়েছে, ঠিক সেখানে সেখানেই রয়েছে একটা করে রক্তের দাগ মাখানো বুকমার্ক। প্রথম পাতাটা খুলতেই অভিকের চোখে পড়ল একটা নাম, ইন্দ্রাণী। আমি ইন্দ্রাণী দত্ত, গ্র্যাজুয়েট, গরিব বাড়ির একমাত্র মেয়ে। আমার বাবা এক সময় আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। তার কারণ ছিল একটাই, জমি বন্ধক দিয়ে লোন নিয়েছিলেন, পরে সেই ধারের টাকা শোধ করতে পারেননি। আসলে বাবার দোষ ছিল না, জানেন। সেবার এত ঝড় বৃষ্টি হলো, সব ফসল নষ্ট হয়ে গেছিল। বারবার মহাজন এসে তাগাদা দিচ্ছিল আমার সামনেই, বেশ কয়েকবার বাবার গায়ে হাতও তুলেছিল। হয়তো সেই শোকটা বাবা সইতে পারেননি, লজ্জায়, ঘেন্নায়, অপমানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে গ্রামের সব লোকেরা বিদ্রূপ করতো আমাদের দেখে। তারপর আমি পড়াশোনা করি, একটু একটু করে বড় হলাম। গ্রামের লাইব্রেরিতে এই ছোট্ট অস্থায়ী চাকরিটা জোগাড় করলাম। আজ আমাকেও বাবার পথ বেছে নিতে হচ্ছে। বিশ্বাস করুন, আমি চোর নই। আমি প্রতিদিন প্রথমে সকালে আসি, আলমারির তালা খুলি, বইগুলো ধুলো মুছে সাজিয়ে রাখি। এক একটা বই যেন শুধুমাত্র ছাপার অক্ষরের বান্ডিল নয়, আমার নিজেরই সন্তান। আমি নামগুলো মুখস্থ করতে পারি না, কিন্তু কোন বই কোন তাকে থাকে সেটা চোখ বুঝেই বলে দিতে পারি। তবু বলল আমি চুরি করেছি, 12টা বই নাকি গায়েব। 12? হাসি পায়। যারা আঙুল তুলল তারা কোনো দিন লাইব্রেরির ভেতরে দাঁড়িয়ে পাতার গন্ধটুকুও শুঁকে দেখেনি। তারা জানে না পুরনো কাগজ কেমন দেখতে হয়, তাদের মধ্যে কতটা আবেগ থাকে। আমাকে বলেছিল সামনের সোমবার থেকে আর আসতে হবে না। চুপ করে শুনে নিয়েছিলাম, তর্ক করিনি। কারণ এই লাইব্রেরির দেয়াল জানে আমি কোনো বই নিতে পারি না, আমি কেবল দিয়ে যেতে পারি আমার পরিশ্রম, আমার আবেগ, আমার সবটা। গত রাতে যখন সবাই চলে গেছে, আমি আবার এসেছিলাম। এক এক করে বই সাজিয়ে দিয়েছিলাম আগের জায়গায়, একটাও যেন ঘর ছাড়া না থাকে। আমি আজ বই হয়ে যেতে চাই,
যে বইয়ের লেখক নেই, নাম নেই, ছাপার ভুলে ভরা। তবু কেউ পড়বে, খুঁজবে, আর হয়তো শেষ পাতায় এসে বলবে, এই মেয়েটা তো কিছুই চায়নি, শুধু সব পুড়িয়ে দিল। হঠাৎ মাথার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে এলো অভিকের। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। হঠাৎ বইয়ের মাঝখান থেকে একটা অদ্ভুত ধোঁয়ার মতো কি যেন ভেসে উঠে আসছে। ঘরটা কেমন যেন একটা আচ্ছন্ন হয়ে আসছে। চোখের দৃষ্টি যেন আবছা ঠেকছে বড়। চশমাটা ভালো করে পরে চোখগুলো ছোট ছোট করে ঠিক বুঝে উঠতে পারলো না টেবিলের ও প্রান্তে কে যেন একটা দাঁড়িয়ে আছে। হালকা আলোয় মনে হলো একটা নারী অবয়ব, ঠিক চেনা যাচ্ছে না। তাহলে তুমি সত্যি সত্যি চুরিটা করনি? তুমি কি সত্যিই চেয়েছিলে পরিমল বাবুকে সরাতে? পরিমল বাবু? তুমি তুমি কি করে জানলে ওনার কথা? আসলে ওটা আমার কোনো দোষ ছিল না জানো। আমাকেও তো নিজেকে প্রমাণ করতে হতো বলো। আমি তো তখন সবে সবে ম্যানেজার হয়েছি, দায়িত্ব নিতে হয়েছে। সবাই ঠিক করে কাজ করছে কিনা, কাজে কোনো গাফিলতি হচ্ছে কিনা, সেসব দেখার তো দায়িত্ব আমার ওপরেই ছিল তখন। দায়িত্ব না সুযোগ? আমি তো শুধু রিপোর্ট লিখেছিলাম, ভুলগুলো তুলে ধরেছিলাম যাতে বুঝতে পারে কোথায় গ্যাপ হচ্ছে। কিন্তু তুমি জানতে তার মেয়ে কলেজে ভর্তির পরীক্ষায় বসছে, তুমি জানতে তার বউয়ের কেমো চলছে, তবু তোমার কলম থামল না। আমি কি জানতাম সে এতটা ভেঙে পড়বে? তুমি জানো, কিছু মানুষ একটা ছোট্ট টোকাতেও ভেঙে পড়তে পারে। আসলে এমন পরিস্থিতি মানুষের জীবনে আসে যা মানুষটাকে ভেতর থেকে ভাঙাচোরা করেই রাখে। তার উপর যদি কেউ ইন্ধন জোগায় তাহলে একদম তাসের ঘরের মতো চুরমার হয়ে ভেঙে পড়ে। না না, আমি ওনার ভেঙে পড়ার সুযোগ নিতে চাইনি। আমি চেয়েছিলাম বস বুঝুক আমি সিরিয়াস, রেজাল্ট ওরিয়েন্টেড। তোমার রেজাল্ট কি? নতুন চেয়ারে পুরনো রক্ত? জানো তো, আমি না বহুবার ভেবেছি ওনাকে ফোন করব, জিজ্ঞেস করব, ভাই আমি তো জানতাম না আপনি। কিন্তু ততদিনে খবরটা পেয়ে গিয়েছিলাম। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ভেঙে বের করতে হয়েছে ওনার ডেড বডি। তুমি কি আজ বুঝতে পারছো আমি কেন কিছু বলিনি? আমি কেন চুপ করে সব বই সাজিয়ে রেখে এসেছিলাম? তুমি তো জিতেছো ইন্দ্রাণী, তুমি তো জিতেছো। আমি শুধু রিপোর্ট লিখেছিলাম, অথচ একটা জীবন ফুরিয়ে গেল আমার অজান্তেই। আর আমি এখন যে বইটা পড়ছি, এইটার লেখক কে? তুমি না আমি? লেখক বদলায় না অভিক, শুধু পাতাগুলো খোলার মানুষ পাল্টে যায়। মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। আর কোনোভাবেই জেগে থাকতে পারছে না অভিক। শরীরটা এলিয়ে দিল বিছানার উপরে। ঘুম চলে এসেছে প্রচণ্ড, দু চোখ জুড়ে। বলেছিলাম না তোমায়, এই ডায়েরি সবার জন্য নয়। এই ডায়েরি তার পাঠককে নিজেই খুঁজে নিয়েছে। এসব কি বলছো তুমি? তুমি কে? তুমি তো সেই বয়স্ক ভদ্রলোক যাকে দোকানে দেখেছিলাম। কে কে তুমি? কে কে? এক ঝটকায় ঘুমটা ভেঙে গেল আবার। স্বপ্ন দেখছিল অভিক। স্বপ্নটা ভাঙতে গলাটা যেন শুকিয়ে এসেছে। তড়িঘড়ি উঠে বসলো বিছানার উপরে। তারপর কোনো ক্রমে হাত বাড়িয়ে বোতলের জলটা নিয়ে নিল। তখনই চোখে পড়ল ডায়েরিটা আধ খোলা অবস্থায় পড়ে রয়েছে টেবিলের উপরে। টপ 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 করে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ছে টেবিল থেকে। প্রচণ্ড ভয়ে নিজেকে গুটিয়ে নিল অভিক। ধাতস্থ হতেই বুঝতে পারল রক্ত নয়,
ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে জলের বিন্দু। ভোরের আলোটা চোখে মুখে এসে লাগতেই রাতের সমস্ত অদ্ভুত ঘটনাগুলো কেমন যেন মাথা থেকে বেরিয়ে গেল। আজ বৃষ্টি থেমে মেঘলা আকাশ একদম পরিষ্কার। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। যাওয়ার সময় একবার চোখে পড়ল টেবিলটা। কালকের ওই অচেনা ডায়েরিটা বড্ড অস্বস্তি জাগাচ্ছে মনে। তাই চটপট ডায়েরিটা তুলে রাখলো বইয়ের আলমারির ভিতর। তারপর অভিক রওনা হলো অফিসের উদ্দেশ্যে। আজ সারা দিন অফিসের কাজ একেবারে মন দিয়ে করতে পারেনি। বারংবার মনে হয়েছে বাড়ি ফিরে ডায়েরির বাকি পাতাগুলো উল্টে দেখবে। তাই একটুও সময় নষ্ট না করে চটপট বাড়ি ফিরে এলো অফিস শেষ হতেই। ফিরে এসে সোজা ঘরের জানলা দরজা বন্ধ করে আলোটা জ্বেলে বসে পড়ল পড়তে। আজ দ্বিতীয় পাতা। চোখের সামনে জল জল করছে একটা নাম, সৌম্য। আমার দোষটা হয়তো খুব ছোট ছিল, হয়তো চাইলেই আমি একটা জীবন বাঁচাতে পারতাম। আমি তো শুধু মজা করেছিলাম সেদিন। আর যে মানেই তো শো মুডে থাকতে হয়, তাই না? সবসময় রেডিওর উপরান্তে যারা রয়েছেন তাদেরকে সব সময় মনোরঞ্জন করার জন্য কিছু না কিছু মজার কথা বলতে হয়। আমিও তো সেদিন নিতান্ত মজাই করেছিলাম। সেদিন রাত 1:17 ছেলেটা ফোন করেছিল। গলাটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। বলল, দাদা, এইটাই হয়তো আমার জীবনের শেষ ফোন কল, কেউ শুনুক তাই করলাম। আমি হেসে বলেছিলাম, আরে ভাই, এত ডার্ক কথা কিসের? সিনেমা বানাচ্ছ নাকি? ছেলেটা বলেছিল, আপনি শুনছেন না, আসলে কেউ শোনে না। আমি সেদিন সেগমেন্ট টানার জন্য তার ওই সিরিয়াস কথায় কিছু মজার রিপ্লাই দিয়েছিলাম। হয়তো সকল শ্রোতা বন্ধুরা শুনে খুব মজাও পেয়েছিলেন। স্টুডিওতেও সবাই হেসেছিল, আমি নিজেও হেসেছিলাম। দুদিন পরে সেই কণ্ঠটা প্রথম পাতায় পড়লাম। নিউজ পেপারের হেডলাইনে লেখা ছিল, 22 বছরের ছাত্র আত্মহত্যা করল। একটি জনপ্রিয় রেডিও শোতে ফোন করেছিলেন আত্মহত্যার আগে। 3 নম্বর কলার। আমার গলা কাঁপেনি তখন, কিন্তু পরদিন যখন নিজের ভয়েস শুনলাম আর্কাইভে, ভাই এত ডার্ক কথা কিসের, তখন বুঝলাম আমি তো শুধু কথা বলিনি, একটা মৃত্যুকে আটকে দেবার সুযোগ থাকলেও পারিনি সেদিন। আমার ব্যর্থতা। আমি জানি এই দাগ মুছবে না। আর কে জানে, আমি নিজেই হয়তো এখন একটা রেডিও সিগন্যাল হয়ে গেছি, যে গলা কেউ আর শুনবে না, কিন্তু বাজতেই থাকবে এক টানা। আজ আবার অস্বস্তিটা বেড়েই চলেছে। প্রচণ্ড ঝড় উঠল বাইরে। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো। বিছানার পাশের জানলাটা এখনই বন্ধ না করলে জলের ছাট এসে ভিজিয়ে দেবে ঘরটা। তাই দৌড়ে গিয়ে জানলাটা বন্ধ করতেই হঠাৎ ঘরটা গুমোট হয়ে গেল। কেমন যেন ধোঁয়া ধোঁয়া চারদিক। আবারও মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আবছা আলোয় একটা শান্ত চেহারার পুরুষের অবয়ব স্পষ্ট হয়ে উঠছে চোখের সামনে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না। তুমি আমার গল্প পড়লে, কিন্তু থামলে না। তুমি পাতার নিচে আমার রক্তের দাগও দেখলে, তবু চোখ সরিয়ে নিলে। এখন আমাকে দেখছো, নাকি এটাও এড়িয়ে যাবে? তুমি তুমি বাস্তবে এখানে ঠিক কি করছো? আমি
কল্পনা করছি কিছু? তুমি নিজেই জানো কিছুই কল্পনা হয় না, সবই বাস্তব থেকেই নেওয়া। সবই আমাদের মনের মণিকোঠা থেকে উঠে আসে, সবই ঘটে যাওয়া অতীত, তা শুধু ফিরে আসে। তুমি কি চাও? একটা প্রশ্নের উত্তর। একজন মানুষ যখন তোমাকে বারবার ফোন করছিল, তুমি কেন ধরোনি? তুমি জানো না, আমি তখন কাজে ছিলাম। সুনির্মল তখন দুর্বল হয়ে পড়েছিল। আমি ভাবিনি ও এমন একটা সিদ্ধান্ত নেবে। তুমি ভাবো, এটাই সমস্যা। মানুষ মরে যায় আর আমরা ভাবি এই মুহূর্তটা তো আমার ব্যস্ততা ছিল। হ্যাঁ, আমি দোষী, আমি জানি আমি দোষী। তুমি কি চাও? তুমি কি চাও আমি নিজেকে শেষ করে দিই? আমি সেটা চাই না। আমি চাই তুমি চোখে চোখ রাখো তোমারই ভেতরের অন্ধকারটার সঙ্গে। তুমি তুমি আমার বিবেক না, তুমি একটা আত্মা। তুমি তোমার ছায়া। ছায়া না, আমি সেই কথাগুলো যেগুলো তুমি শোনোনি, সেই শ্বাসটা যেটা কানে আসার আগেই তুমি ফোনটা কেটে দিয়েছিলে। আমি ভুল করেছি, একবার নয় বারবার আমি ভুল করেছি। তুমি যদি নিজের ভুল মেনে নাও, তাহলে তোমার বুকমার্ক এখনো রাখা হয়নি। তবে মনে রেখো, তোমার পরের পাতার লেখক তুমি নও, যদি তুমি এবারও চুপ করে থাকো। আমার আমার কি সুযোগ আছে এই সব কিছুর পরেও? সুযোগ নেই, শুধু একটাই রাস্তা। তুমি কথা বলবে অথবা আমি থেকে যাব। সুনির্মল, অভিকের প্রিয় বন্ধু। জীবনের চরম হীনমন্যতার পর্যায়ে এসে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল ছেলেটা। আত্মহত্যার ঠিক আগের মুহূর্তে একবারের জন্য অভিককে ফোন করেছিল বোধহয়, কিন্তু কর্মব্যস্ত অভিক ফোনটা ধরে উঠতে পারেনি। আবার ভয়ঙ্কর অস্বস্তিতে পা দুটো কাঁপছে এখন অভিকের। নিজেকে সামলাতে না পেরে ঝপ করে বিছানাতে পড়ে গেল অভিক। তারপর কখন যে ঘুম এলো বুঝতেই পারেনিও। অভিক, তোমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। জীবনে এমন অনেক অন্যায় তুমি করেছো, তোমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। আর তুমি হবে এই ডায়েরির শেষ লেখক। তারপর আরো একটা রক্তমাখা বুকমার্ক রাখা থাকবে সেই পাতায়। কে কে তুমি? কে তুমি? চিৎকার করে আবারও ঘুমটা ভেঙে গেল অভিকের। আবার বোধহয় দুঃস্বপ্ন দেখেছে। আর অপেক্ষা নয়, এইবার এই ডায়েরিটা বিদায় করার পালা। কাল অফিস ফেরত ওই দোকানে ফিরিয়ে দিয়ে আসবে ডায়েরিটা। সকাল হতেই অফিসের জন্য তৈরি হয়ে নিল অভিক। কিন্তু আশ্চর্যের বিষয়, তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ডায়েরিটা পেল না। মনে মনে খানিকটা স্বস্তি পেল বোধহয়। অফিস থেকে ফিরে আজ নিশ্চিন্ত মনে একটু ঘুম হবে। বিছানায় পা বাড়াতেই হঠাৎ চোখে পড়ল বিছানার পাশে টেবিলের উপরে রাখা সেই ডায়েরিটা। যে ডায়েরিটা আজ সারাদিন তন্ন তন্ন করে কোথাও খুঁজে পায়নি, সেটা এখানে এভাবে পড়ে রয়েছে। না না, কোনোভাবেই নয়, এটা তো ছিলই না এখানে। অনেকবার এই জায়গাটা খুঁজেছে অভিক। আবার যেন কোনো এক অজানা টানে তুলে নিল ডায়েরিটা। এবার 3 নম্বর পাতা। আজ আমার ভিতরের নৃত্যশিল্পীটা থেমে গেছে। এই লেখাগুলো কেউ পড়বে কিনা জানি না। পড়লেও হয়তো বলবে, আহা, মেয়েটার মনের জোর ছিল না। কিন্তু একবার যদি কেউ দেখতো একটা নৃত্যশিল্পীর কাছে নাচ ঠিক কতটা জায়গা নিতে পারে, একটা নৃত্যশিল্পীর কাছে
নাচের গুরুত্ব ঠিক কতটা হতে পারে। আমি কাকুলি, ছোটবেলায় বাবার হাত ধরে প্রথম মঞ্চে উঠেছিলাম। 4 বছর বয়সে আলডিপু, 7 বছরে অভিনয়, আর তারও পরে স্বপ্ন দেখেছিলাম শহরের বড় বড় মঞ্চে আমার নাচের অনুষ্ঠান হবে, প্রাণ ভরে পারফর্ম করব, মানুষজন হাততালি দেবে, চারিদিকের আলো জ্বলে উঠবে, সবাই সুখ্যাতি করবে, আর বাবা মা আমাকে নিয়ে গর্ব করবে। না না, আমি বলছি না আমার প্রচুর প্রচুর জনপ্রিয়তা তৈরি হতো, আমি বিশাল কিছু একটা হয়ে যেতাম, কিন্তু আমি জানি আমি সেই আলোটা ছুঁতে পারতাম, যে আলোয় প্রতিভা নিজের ছায়াকে খুঁজে পায়। তারপর বিয়ের পর শুরুটা ঠিকই ছিল, তবে শ্বশুর বাড়ির দেওয়ালগুলো যেন দিনে দিনে কঠিন আর ছোট হতে লাগলো, শক্ত হতে লাগলো। ঘরের ভেতরটায় যেন একটা শব্দ জমে থাকতো, আর যাই করো মেয়ে, তুমি নেচো না। সেই শব্দটা প্রথমে চাপা, তারপর সরাসরি। নাচ করে কি হবে? ছেলে মেয়েকে দেখো, রান্না শেখো, স্ত্রী হয়ে এসেছো, এবারের বউ তুমি, এবারের সম্মান তোমার হাতে। এবারের বউরা মঞ্চে উঠে নাচে না। প্রথম প্রথম লুকিয়ে প্র্যাকটিস করতাম, বাথরুমে, রান্নাঘরে, কিচেনের ঘরটাতে চুপি চুপি থা থেন থেন, থা থা থেন থেন থা বলতাম নিজের পায়ের ভেতরে, তবু ধরা পড়তাম। শাশুড়ি মা বলতেন বউ হয়ে কিছুটা সংযত থাকতে হয়। স্বামী বলতেন এইসব নাচ গানের মেয়েরা সংসার করতে পারে না। আমি কি সংসার করিনি? আমি 7-7টা বছর শাড়ি পরে মুখ বন্ধ করে নেচেছি, মনে মনে নেচেছি, কিন্তু ওই মঞ্চের আলো আমার সামনে আর জ্বলে ওঠেনি, বাইরের কেউ যাতে কিচ্ছু না বোঝে। কিন্তু তাই বলে নিজের ভিতরের আমি তো সব বুঝতে পারতাম, আর একটা অদৃশ্য জ্বালায় জ্বলে মরতাম সব সময়। শ্বশুর বাড়ির উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখা যায় না, দেখা যায় শুধু কাপড় শুকোনোর দড়ি, ময়লা ছাদ, আর জীর্ণ হয়ে যাওয়া গামছা। সেই অদৃশ্য দড়িটাই একদিন আমার পায়ে পায়ে বেঁধে ফেলেছে সবাই। আজ আমি খুব শান্ত, আমি কাঁদি না, কারণ নর্তকীর কান্না মুখে নয়, তার শেষ পদক্ষেপে। আজ আমার সেই শেষ চক্র, শেষ আড়ি, শেষ সম, আর এই পৃষ্ঠাটাই আমার তত্ত্ব। আমি জানি এই বইয়ে আমার নাম থাকবে না, কিন্তু যদি কোনোদিন কেউ এই পৃষ্ঠায় চোখ রাখে, সে যেন ভাবে একজন মেয়ে ছিল যে শুধু নাচতে চেয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছিল তুমি মা হও, স্ত্রী হও, কিন্তু নিজের মতো মানুষ হয়েও না। আজ আমি কেবল নিজের সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য মরছি। মৃত্যুর পর সব নাচ থেমে যাবে। আজ আর ঘুম আসছে না। হঠাৎ করেই আলোটা নিভে গেল ঘরের ভিতর, বোধহয় কারেন্টটা চলে গেল। আর হঠাৎ আলোটা বন্ধ হয়ে যেতেই কেমন যেন একটা অচেনা অবয়ব স্পষ্ট হয়ে উঠতে লাগলো অন্ধকারের মধ্যে। তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি আছি এই ঘরে, এই বইয়ের পাতার ফাঁকে,
তোমার প্রতিটা নিঃশ্বাসের পেছনে। আমাকে কি চেনা চেনা লাগছে? তুমি তুমি কাকলি? তোমার মুখে তুমি শব্দটা শুনে হাসি পায়। তোমরা শুধু সেই নারীদের তুমি বলো যারা মরে যায়, যাদের বেঁচে থাকাটা তোমাদের গলার কাঁটা। বেঁচে থাকতে তোমরা তো কোনোদিন আমাদের সম্মান দেখাও না। তোমাদের পুরুষতান্ত্রিক সমাজ আমাদের গলা চেপে ধরে। আমি দুঃখিত, আমি কিন্তু আসলে এমনটা নয়, জানো। তোমার মতো আরো 10 জন পুরুষ মানুষ একই কথা বলে। আসলে তোমরা সবাই এক একটা পারভার্ট। আমি তো শেষ। তুমি নিজেকে বলো, তোমার বোনের জন্য, তোমার সেই ছোট্ট বোন যে তোমার সাইকেল ধরে হাঁটা শিখেছিল, যে তোমায় প্রতি বছর ভাইফোঁটায় উপোস করে তোমার কপালে চন্দনের ফোঁটা এঁকে দিত, রাখি বন্ধনের দিন যার রক্ষা করার শপথ নিতে তুমি। সে একদিন বলেছিল, দাদা আমি মাস্টার্সটা শেষ করতে চাই। তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম মেয়েদের একটু সহ্য করেই সংসার করতে হয়। আসলে বিশ্বাস করো, সেদিন আমার এসব বলা ছাড়া কোনো উপায় ছিল না। বোনটার তখন সবেমাত্র বিয়ে হয়েছে। ভেবেছিলাম ছোট সংসার মানিয়ে গুছিয়ে নিলে হয়তো ওর জীবনটা শান্তিতে ভরে উঠবে। বলেছিলে কাজকর্ম করলে স্বামীর সঙ্গে ঝামেলা হবে। বলেছিলে তুমি একটু অ্যাডজাস্ট করো। অ্যাডজাস্ট মানে কি জানো? আস্তে আস্তে নিজের স্বপ্নের টুকরোগুলো খেয়ে ফেলা। আমি তখনও বুঝিনি, বিশ্বাস করো। আমি ভাবতাম ওটাই বাস্তববাদিতা। সত্যি আমি ওর পরিস্থিতিটা বুঝতে পারিনি, হয়তো বুঝতে চাইনি, হয়তো সত্যি সত্যি এড়িয়ে গেছি। না, সেটা ছিল কাপুরুষতা। তুমি ভেবেছিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে তোমার নিজের সংসারটা নড়বড়ে হবে। তুমি চুপ থেকেছিলে, আর সেই চুপ থেকে তোমার বোনের জীবনের দায় চাপিয়ে দিয়েছিলে তোমার বোনের অদৃষ্টের উপরে। আমি শুধু চেয়েছিলাম ও সংসারটা সামলাক, যাতে জীবনটা সহজ হয়। আমি চাইনি ওকে কখনোই অসুখী দেখতে। বিশ্বাস করো, আমি চাইনি। না, তুমি শুধু চেয়েছিলে ও যেন ঝামেলা না করে, ও যেন নিজের দুঃখটাকে চাপা দেয়, যাতে বাইরের দুনিয়া না জানে তোমার বাড়ির মেয়েটার স্বপ্নগুলো অক্সিজেন ছাড়াই বাঁচছে। আমি স্বীকার করি, আমি ওর পাশে দাঁড়াতে পারিনি। আমি ভেবেছিলাম সব সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তুমি কি জানো, সেই মেয়েটা প্রতিদিন আয়নার সামনে দাঁড়াতো, নিজের চোখে নিজের চেহারাটা দেখে বলতো, আর একটু সহ্য কর। শেষ দিন সে শুধু বলেছিল, এবার আর পারছি না। আমি খবরে পড়েছিলাম, গলায় দড়ি দিয়েছিল। চিঠিতে একটা লাইন লিখেছিল বোনটা আমার স্বপ্ন আমাকে ডাকছে, কিন্তু আমি পৌঁছতে পারছি না। বিশ্বাস করো, ওটা পড়ার পর থেকে আমার গলাটা ধরে এসেছিল। সে শুধু একটা জীবন না, সে একটা আলাদা সময়, একটা আলাদা ভবিষ্যৎ, যা তোমার ইগোর কাছে শেষ হয়ে গেল। আমাকে মাফ করো, আমি আর আমার বিবেকের সঙ্গে লড়ে যেতে পারছি না। নিজেকে ক্ষমা করতে পারছি না আমি। মাফের আগে চাই মুখোমুখি দাঁড়ানো। তুমি কি পারবে? বলো,
এই বইয়ের পরের পাতায় তোমার নিজের কণ্ঠে লিখতে, আমি এক নারীর মৃত্যুর দায় নিই। পারবে? পারবে লিখতে এই কথাটা? আছে? আছে তোমার সাহস নিজেকে শেষ করে দেবার, যা তোমার বোন সুস্মিতা করে দেখিয়েছিল? আমি আমি পারি না, আমি নিজেকেই ঘেন্না করি। তাই তোমার রাতগুলো চুপ থাকে না, তাই ঘুমের মধ্যে চুলে হাত পড়ে, আর মনে হয় ওটা দড়ি। তুমি কি চাও আমি মরে যাই? না, আমি চাই তুমি বেঁচে থাকো, কিন্তু প্রতিটি মুহূর্তে সেই মেয়েদের স্বপ্নকে দেখার, বোঝার চেষ্টা করো, যাদের তুমি থামিয়ে দিয়েছ। একা বসে চোখের পাতায় সেই মুখগুলো ভেসে উঠুক, যেমন এখন উঠছে। আমি কি করতে পারি? লেখো একটা পৃষ্ঠা, তোমার নিজের জন্য না, তোমার বোনের জন্য, আমার জন্য, হাজার হাজার কাকলির জন্য। লিখে যাও তুমি কিভাবে চুপ ছিলে, আর কেন আর চুপ থাকবে না। আমি লিখব, হ্যাঁ হ্যাঁ আমি লিখব। তবে একটিবার কাঁদো না, কাঁদো। আমরা সবাই কেঁদে কেঁদে মরে গেছি, তুমি এবার কাঁদো না। লেখো লেখো, এক ফোঁটা জল ফেলো তোমার ওই লেখার ওপর। নাকি পুরুষ মানুষের চোখে জল আসতে নেই বলে তোমার চোখ আজও ভিজবে না? না না, আজ আর ভয় পাচ্ছে না অভিক, বরং এবার রহস্যের উন্মোচন করা প্রয়োজন। পাতা উল্টালো আবার, এবার 4 নম্বর পাতা। আমি ক্লান্ত। না, এটা কোনো শারীরিক ক্লান্তি নয়, এই ক্লান্তি সম্পূর্ণ মানসিক। এই ক্লান্তি আসে প্রত্যেকটা প্রত্যাশার পর, যখন মানুষ ভাবে তুমি ঠিকই পারবে। তুমি তো ভালো ছাত্রী, তুমি ঠিকই করবে। আমি শ্রীতমা, যে মেয়েটা স্কুলে সবসময় হাইয়েস্ট মার্কস পেত, যার নামটা উঠত প্রতিবেশীর মুখে উদাহরণ হিসেবে। প্রত্যেকটি অভিভাবক তার ছেলে মেয়েকে উদাহরণ হিসেবে বলতো, দেখ শ্রীতমাকে, দেখ কত ভালো পড়াশোনা, হলে ওর মতো হতে হবে তোকে। যার বাবার চোখে ছিল একটা চাকরির স্বপ্ন, কোনো বড় কোম্পানিতে যাবে মেয়ে, আমাদের মুখ উজ্জ্বল করবে, হয়তোবা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে নিজেকে প্রমাণ করবে কখনো। কিন্তু পারিনি। আমি চেষ্টা করেছিলাম, সত্যি করেছিলাম। বছরের পর বছর পড়ে গেছি, কোচিং, মক টেস্ট, ইন্টারভিউ, কিন্তু একটা সময় বুঝলাম শুধু ভালো মার্কস থাকলেই হয় না, ঠিক গাইডেন্স না থাকলে, শহরের বড় কোচিং এ না থাকলে, কারো প্রভাব বা সমর্থন না থাকলে কিছুতেই এগোনো যায় না। আমার ইন্টারভিউ বারবার ফেল হয়। প্রতিবার কেউ না কেউ বলেছে, তুমি খুব ভালো ছাত্রী, কিন্তু তোমার প্রেজেন্টেশন, আত্মবিশ্বাস সেটা কম। তারা কি করে বোঝে যে মেয়েটা সারা জীবন শুধু পড়েছে, তার ভেতরে কতটা ভয় জমে আছে? বাড়িতে কেউ তা বোঝেনি। মা বলতো, সবাই পারে, তুই পারিস না কেন? বাবা চুপ থেকেও যেন চোখ দিয়ে বুঝিয়ে দিত যে তুমি কতটা বড় অসফল মানুষ। পাড়ার কাকিমারা বলতো, মেয়েটা তো বেকার বসে আছে এখনো। একটা সময় আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারতাম না। একটা অদ্ভুত প্রশ্ন ঘিরে ধরতো, আমি তাহলে ব্যর্থ? এই সমাজে, এই পরিবারে, এই শহরে যদি আমি একটাও চাকরি না পাই, যদি
যোগ্য না হই তাহলে আর নিজেকে প্রমাণ করব কি করে? আজ আমার আর পিছন ফিরে তাকানোর কোনো উপায় নেই। না সাফল্য, না সম্মান, শুধু একটা দায় যেটা আমি আর বইতে পারছি না। তোমরা যারা পড়ছো জানো, আমি কোনোদিন খারাপ ছাত্রী ছিলাম না। আমার ঘাটতি শুধু ছিল একটুখানি দিশা, একটুখানি সহানুভূতির, যেটা কেউ দেয়নি। আমি চলে যাচ্ছি, আর কেউ যেন কোনো শ্রীতমাকে প্রত্যাশার ওজন দিয়ে গুড়িয়ে না দেয়। এটাই আমার শেষ অনুরোধ। হঠাৎ করে একটা গা ছমছমে হাওয়া যেন বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে ঘরের প্রতিটা দেওয়াল। এই মুহূর্তে অভিকের সামনে ধোঁয়ার পারদ বাড়ছে, কষ্ট হচ্ছে। আবারও একটা মহিলার অবয়ব স্পষ্ট হয়ে উঠছে ওর চোখের সামনে। তোমার চোখে কি আজও আমায় দুর্বল মনে হয়? দুর্বল মনে হয় আজও সঞ্জীবকে? মনে হয় ও নিজেকে প্রমাণ করতে পারেনি? তোমাকে নয়, কিন্তু আমি নিজেই দুর্বল হয়ে পড়েছি। কারণ তুমি একদিন সঞ্জীবকে বলেছিলে তুই কিছুই পারিস না। তুমি একদিন ওকে জানিয়েছিলে যে ও তোমার ভাই হওয়ার যোগ্যই নয়। তোমার মতো মেধা নেই, তোমার মতো আত্মবিশ্বাস নেই, তোমার মতো ভালো রেজাল্ট করতে পারতো না ও। কি তাই তো? না না, ও পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু আমি তখন সেটা মানতে পারিনি। বারবার ওকে ছোট করতাম। আসলে বিশ্বাস করো, আমি ওর ভালো চাইতাম। আমি চাইতাম ও ভালো রেজাল্ট করুক, ও আরও উন্নতি করুক। কিন্তু তার জন্য যে আমি ওকে মানসিকভাবে চাপে ফেলছিলাম সেটা বুঝতেই পারিনি। তুমি বলেছিলে সবাই পারে চাকরি পেতে, শুধু তুই ব্যর্থ। তোমার একটা কথায় ওর ভিতরটা কেমন হয়েছিল, কতটা গুটিয়ে গিয়েছিল জানো? আমি জানতাম না যে ভেতরে ভেতরে ও এতটা ভেঙে পড়েছে। আমি কখনো বুঝিনি। তবে এখন বুঝছো, কারণ আমি লিখে গেছি, আমি কাগজে রেখে গেছি আমার যন্ত্রণা। তোমার ভাই কিচ্ছু রেখে যায়নি, তাই ওর ব্যথা আজ তুমি বুঝতে পারছো আমার কথা পড়ে। আমি চাইলে ওর পাশে দাঁড়াতে পারতাম, একটি বারও বলিনি চল আমি তোকে কোচিংয়ে ভর্তি করিয়ে দিই। আমি শুধু বলেছিলাম তুই তো অকর্মা। তুমি জানো কতটা ভেঙে পড়লে একজন মানুষ গলায় দড়ি দিয়ে বলে এবার আর পারছি না? তুমি কবে শেষ শুনেছিলে কারো দম বন্ধ হওয়ার শব্দ? আমি সেই রাতে ঘুমোতে পারিনি। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার গলা চেপে ধরছে, আর সেটা হয়তো ও ছিল, আমার ভাই, আমার ছোট খুড়তুতো ভাই। তুমি এখন বোঝো সফলতা একটা গন্তব্য নয়, একটা ভার, যেটা এক একজনের ঘাড়ে এক এক রকমের ওজন হয়। আমি কাউকে বোঝাতে পারিনি, শুধু চাপিয়ে দিয়েছি। আমি যেন সমাজের মুখ হয়ে গিয়েছিলাম, সবসময় সফলতার মুখোশ পরে থেকেছি। আমি ক্ষমা চাই, আমি ভীষণভাবে লজ্জিত, অপরাধবোধে ভুগছি, ক্ষমা চাই আমি। তুমি কি মনে করো এখন ক্ষমা প্রার্থনা করলেই সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু আমি এখন চুপ করে থাকতে পারবো না। আমি এবার একটা পাতায় লিখে যাব যাদের আমি হারিয়েছি তাদের গল্পগুলো, যেন কেউ অন্তত পড়ে। তাহলে লেখো তোমার নিজের হাতে, তোমার নিজের রক্তের কালিতে এক একটা নামের পাশে তোমার চোখের জল দিয়ে দাগ দিয়ে দাও। তুমি কি এবার চলে যাবে? আমার সামনে থেকে চলে যাবে? আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আগে লেখো, তবেই আমি যাব। কারণ তোমার হাত চলা মানেই আরো একটা আত্মা থেমে যেতে পারবে। আবার এখানে একটা নতুন বুকমার্ক সংযোজিত হবে, আবার রক্তের দাগ, আবার থেমে যাবে আরো একটা জীবন। আবার হয়তো নতুন পাঠকের অপেক্ষায় থাকবে এই ডায়েরি। ধোঁয়া ধোঁয়া ঘরের চারিদিক, একটা নয়, দুটো নয়, বেশ কয়েকটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠছে আলো আঁধারি ঘরটায়। বাইরে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টিটা আবারও এলো।
কি এত ভাবছো অভিক? এবার শেষ করে ফেলো নিজেকে। এত অন্যায়ের বোঝা কাঁধে চাপিয়ে বেঁচে থাকার তো কোনো মানে নেই। এই ডায়েরির শেষ পাতাটা তোমার সুইসাইড নোটের জন্য অপেক্ষা করছে। ওকে ভরাট করো, তুলে নাও হাতে তোমার পেন, রেখে দাও শেষ বুকমার্ক। রক্ত জমাট বেঁধে যাক তার উপর। কি ভাবছো? এত অন্যায়, এত স্বেচ্ছাচারিতা শুধু কি নিজেকে শক্তিমান প্রমাণ করার লক্ষ্যে? কিসের দম্ভ অভিক? তুমি কি আদৌ সফল? তুমি কি আদৌ পেরেছো নিজেকে প্রমাণ করতে? কিসের আশায় বেঁচে আছো অভিক? কিসের আশায়? টপ টপ করে রক্ত ঝরছে ডায়েরির শেষ পাতায়, আর আস্তে আস্তে নীল কালিতে স্পষ্ট হয়ে উঠছে অভিকের লেখা শেষ জবানবন্দি। আজ আমার নামটাও ডায়েরির ভেতরেই থাকুক। আমি জানি আমার মতো মানুষরা গল্পের নায়ক হয় না। আমার গল্পের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে সেই সমস্ত মানুষ যারা ব্যর্থ, যারা অন্যদের গল্প নষ্ট করে ফেলেছে অজান্তে, অবহেলায়, কখনো ইগোর কারণে, কখনো বা সাহসের অভাবে, চুপ থাকার কারণে। আমি অভিক। এই ডায়েরির পাতা উল্টে আমি পড়েছি মৃত মানুষদের কণ্ঠ। আমি শুনেছি একজন গৃহবধূর গলা, তার চেপে ধরা নিঃশ্বাস, একজন রেডিও জকির অপরাধ বোধ, একজন প্রতিভাবান তরুণীর থমকে যাওয়া পায়ের ছাপ, আর একের পর এক নামহীন কান্না। আমি প্রথমে ভাবতাম আমি শুধু পাঠক, আমি তো কাউকে মারিনি, আমি তো শুধু এদের কথা শুনেছি মাত্র। কিন্তু এই ডায়েরি আমায় বোঝালো শুনিনি বলাটা কখনো কখনো হত্যা করার অন্য নাম। আমার বোন, সে একদিন আমায় বলেছিল, দাদা আমি পড়তে চাই, চাকরিটা করতে চাই। আমি কি পেরেছিলাম পাশে দাঁড়াতে? না, আমি বলেছিলাম মেয়েদের আরেকটু সহ্য করতে হয়। সে আমাকে একটা সুযোগ দিয়েছিল, আমি সেই সুযোগটার সদ্ব্যবহার করতে পারিনি তাকে বাঁচাতে। আমার খুড়তুতো ভাই, সেই ছেলেটা শুধু একটু দিশা চেয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম তুই ব্যর্থ। আমি কি জানতাম সেই রাতে জানলার গ্রিলে ঝুলবে তার ডেড বডি? না, জানতাম না। আমি থামিয়ে দিয়েছিলাম, আমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। সৌম্য, কাকলি, শ্রীতমা, তাদের কথাগুলো কেবল শব্দ নয়, সেগুলো যেন আমার বুকের ভিতর সূঁচ হয়ে বিঁধছে। আর আমি বুঝে গেছি, বিবেক চুপচাপ থাকে না, কেবল দেরিতে জেগে ওঠে। আর জেগে উঠলে শেষ না করে থামে না। আজ আমি আর পালাতে পারছি না। আজ আমি আর ভুল করেছি বলেই আমার দায়িত্ব, কর্তব্য শেষ করে ফেলতে পারছি না। এই ডায়েরির শেষ পাতায় আমি লিখে যাচ্ছি আমি দোষী, শুধু তাদের মৃত্যুতে নয়, তাদের বেঁচে থাকার সম্ভাবনাকেও আমি হত্যা করেছি। এই পৃষ্ঠায় রইল আমার রায়। আমি এই বইয়ের পাঠক ছিলাম না, আমিও রইলাম একটা অধ্যায় হয়ে। আমার নাম এখন এই ডায়েরির পাতায় থেকে যাবে, শেষ স্বীকারোক্তি হিসেবে বিদায়। শেষ পৃষ্ঠায় অভিকের পরে যেন আর কেউ মৃত্যুর মুখে ঢলে না পড়ে, তার ব্যবস্থা অভিক নিজেই করে গেল। টেবিলের উপরে থাকা কেরোসিন তেলের লম্ফটা উল্টে দিল ডায়েরির পাতার উপরে, তারপর ছিটিয়ে দিল নিজের গায়ে। তারপর শুধুই জ্বলে পুড়ে যাওয়ার শব্দ। সব শেষ। আজকের গল্প মৃত্যুর ডায়েরি এ পর্যন্তই। এই মৃত্যুর ডায়েরির পর আমরা
আর কোনো সম্ভাবনাময় প্রতিভাকে মৃত্যুর মুখে ঠেলে দেব না, এমনটাই অঙ্গীকার করব। আশেপাশের মানুষগুলোকে নিজের দরদ দিয়ে নিজের মন থেকে পাশে গিয়ে দাঁড়াবো আর বোঝার চেষ্টা করব তাদের সুবিধে অসুবিধেটুকু। হয়তো সামান্য একটু কেয়ার বাঁচিয়ে দিতে পারে আমাদের পাশে থাকা অসংখ্য মানুষদের জীবন। যাই হোক, আজকের গল্পের লেখক আমি প্রীতম, আর সঙ্গে গল্প পাঠেও ছিলাম আমি। আমার সঙ্গে আজ অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছে তাদের মধ্যে অবশ্যই তোমাদের বন্ধু অন্তরা তো আছেই, আর সঙ্গে ছিল জিনিয়া, মৌটুসি এবং মিনহাজুল আলম। আর আজকের গল্পের একটি বিশেষ ভূমিকায় ছিলেন সন্তোষ হাজরা। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। আর যদি সম্ভব হয় তাহলে পরিচিত পরিজনদের মধ্যে আমাদের এই নতুন চ্যানেলটা ছড়িয়ে দাও। তাহলে আজ এ পর্যন্তই। যাওয়ার আগে বলে যাব তাদের নাম যারা গত পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার তালিকায় ছিলেন। তারা হলে ঈশানী ঘোষ, পুতুল কুমারী, শিউলি, সাথী, বিদিশা বৈরাগী, জয়শ্রী কুমারী, স্নেহা দাস সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। এই গল্পে আমরা অভিকের বোনের নাম উল্লেখ করেছি। অভিকের বোনের নাম কী ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই খুবই সহজ। চটপট ফোন নাও আর কমেন্ট বক্সে টাইপ করে ফেলো সঠিক উত্তর। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবার আগামী শনিবার রাত্রি ঠিক 11টায়, শুধুমাত্র ভূত চর্চায়।